2009 সাল থেকে 21 পর্যন্ত যেই অনাচার, যেই টাকা পাচার, যেই দুর্নীতি, যেই দুঃশাসন, গুম খুন, রাতের ভোট, বিনা ভোট, তারপরে সেই শেখ হাসিনার দূরদর্শিতা আর মানুষের আকাঙ্ক্ষা নাকি উন্নয়নের গল্প লিখছে। 16 বছর ধরে গুম খুনের শিকার হয়ে নির্বাচনকে প্রতিহত করতে গিয়ে, গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে এই দলগুলো ত্যাগ স্বীকার করেছে, তার ভিত্তি রচনা করেছে এই আন্দোলনের জন্য। সুতরাং সবাই মিলে করেছে, সেখানে একটা পক্ষকে হাইলাইট করতে গিয়ে গিয়ে অন্যদের সঙ্গে দূরত্ব তৈরি করা হচ্ছে। সেই কাজটা না করলে ভালো। ফ্যাসিবাদ বিরোধী যে ব্যাপক জনগোষ্ঠী, তাদের প্রত্যেকের সমর্থনের সরকার এটা, ফলে প্রত্যেকের একটু মনোভাবের কথা ভাবতে হবে। সেইখানে যদি তারা মনে করে যে সবার মনোভাব সংস্কারের পক্ষে আছে এবং তারা ভালো কাজ করছে, তাহলে কতদিন থাকবে সেটা মানুষ তাদের রাখলে, রাজনৈতিক দলগুলো তাদের রাখলে অসুবিধা নেই। সমন্বয়হীনতা সরকারের মধ্যে আমরা তার কিছুটা হলেও অনেক ক্ষেত্রে আভাস পাচ্ছি। যেমন ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে একজন উপদেষ্টা বললেন যে ইলিশ রপ্তানি আমরা করতে চাই না, আর এক পক্ষে বলেন যে না, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়েছে বা শীর্ষ পর্যায় থেকে এটি বলা হয়েছে। সাংবাদিক মাহমুদুর রহমানের কারাগারে যাওয়ার বিষয়টা, সাংবাদিক শফিক রহমানের সাজা স্থগিত করা হয়েছে, একই মামলায় তাকে কারাগারে যেতে হয়েছে। এখানেও কি আপনার কি মনে হয় যে এইগুলো সমন্বয় থাকলে হয়তো এইসব ছোট ছোট বিতর্ক এড়িয়ে যাওয়া যেত? আমার প্রথমত মনে হয় যে এই সরকার গঠন প্রক্রিয়ার মধ্যে কিছু গলদ আসছে। এর উদ্দেশ্য কি সেটা জানি না। যেমন ধরেন, আলী ইমাম মজুমদার সাহেবকে এই সরকারের খুব গুরুত্বপূর্ণ জায়গায় দেয়া হলো এবং তিনি তার পিএস নিয়োগ দিলেন আহসান কিবরিয়াকে। যে আহসান কিবরিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ছিল এক দফা 2015 থেকে 20 সাল পর্যন্ত, পরে মহাপরিচালক ছিল 2 মেয়াদ। এমনকি যখন শেখ হাসিনার গণ অভ্যুত্থানে পতন হয়, যখন গণহত্যা হয়, তখনও শেখ হাসিনার কার্যালয়ে তার মহাপরিচালক। সেই মানুষকে, যে আলী ইমাম মজুমদার, সে মন্ত্রী পরিষদ সচিব থাকা অবস্থায় তার পিএস ছিল বলে এইখানেও তাকে পিএস বানাইতে হবে, এই কারবারটা করছে। এই যে দেখেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, খুবই শ্রদ্ধাভাজন সিনিয়র মানুষ, বলতেও খারাপ লাগে। উনি শেখ হাসিনা 96-তে যখন ক্ষমতায় আসে, তার ইমিডিয়েট আগের যে উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকারে তার উপদেষ্টা ছিলেন। ভালো কথা, সেখানে উপদেষ্টা থাকতেই পারেন, বিভিন্ন দল থেকে নমিনেশন যায়। তারপর সেই ভদ্রলোক এসে দেখেন তাকে এই সময় যে করা হলো, তার অবস্থানটা দেখেন। ঠিক 2021 সালে এটা 23 ডিসেম্বর 2021 সালের bdnews24.com একটা নিউজ হেডলাইন কোট আনকোট, শেখ হাসিনার দূরদর্শিতা আর মানুষের আকাঙ্ক্ষা লিখছে উন্নয়নের গল্প। বাংলাদেশ ব্যাংক পুরস্কার দিচ্ছে ওনাকে। একটা পুরস্কারের লোভে নাকি ভেতরে ধারণ করেন এটা, সেটা জানি না। যিনি বলতে পারেন শেখ হাসিনার দূরদর্শিতা আর মানুষের আকাঙ্ক্ষা লিখছে উন্নয়নের গল্প 21 সালে এসে, 2009 সাল থেকে 21 পর্যন্ত যেই অনাচার, যেই টাকা পাচার, যেই দুর্নীতি, যেই দুঃশাসন, গুম খুন, রাতের ভোট, বিনা ভোট, তারপরে সেই শেখ হাসিনার দূরদর্শিতা আর মানুষের আকাঙ্ক্ষা নাকি উন্নয়নের গল্প লিখছে। বিমোহিত গল্প যিনি বানাতে পারেন, তাকে এই বয়সে বেছে এনে আবার উপদেষ্টা বানাতে হবে। এবং উপদেষ্টা হওয়ার পরে কী কারবার করেছে দেখেন। পুস্তক পরিমার্জনের জন্য একটা কমিটি করেছে। সেই কমিটি হওয়ার পরে 2টি ধর্মভিত্তিক রাজনৈতিক দল তারা হঠাৎ করে ঘোষণা দিল যে এর মধ্যে 2 জন সদস্য ইসলাম বিদ্বেষী। তাদের সে অভিযোগের কতখানি সত্যতা আছে বা না আছে, বা সেটা একটা দল সে অভিযোগ করতেই পারে, এটা তাদের ব্যক্তিগত দলের অবস্থান। সে কারণে পুরোপুরি সে কমিটি বিলুপ্ত করে দিতে হবে। দিল কমিটি বিলুপ্ত করে। দেখেন সমন্বয়হীনতা কারে বলে। আপনি তো ইলিশ নিয়ে পড়ে আছেন। সেটা হওয়ার পরে সরকার যে 6টা গুরুত্বপূর্ণ কমিশন করেছে, সেই 6টা কমিশনের একটা কমিশনের প্রধান কিন্তু টিআইবির ইফতেখার সাহেব। সেই ইফতেখারুজ্জামানের নাম দিয়া টিআইবি প্রকাশ্যে পাবলিক স্টেটমেন্ট করছে যে এই সরকার সাম্প্রদায়িকতা ও মৌলবাদের খপ্পরে পড়ে গেছে, ধর্মীয় মৌলবাদের। ওনার তো ভেতরে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরামর্শ দেওয়ার সুযোগ আছে। উনি তো ভেতরের লোক, উনি তো এখন এই সরকারের পার্ট, একটা কমিশনের প্রধান।
তার পত্রিকা স্টেটমেন্ট দিয়ে এই সরকারকে বিব্রত করতে হবে কেন? করলেন। করার পরে ওই যে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি আবার কি বললেন, কালকেই বললেন যে তারা অনানুষ্ঠানিকভাবে এরকম একটা তালিকা নিয়ে আলোচনা করছিলেন, সেটা ভুলবশত প্রজ্ঞাপন আকারে চলে এসেছে। প্রজ্ঞাপন কি এত ছেলে খেলার বিষয়? উপদেষ্টা বলেন যে তাদের অনানুষ্ঠানিক আলোচনার তালিকা প্রজ্ঞাপন হয়ে যায়, তাহলে যারা এইরকম ডিমেনশিয়ায় ভোগেন, এইরকম অকর্মণ্যতা বা ভুলে যাওয়ার রোগ বা এখন স্মৃতিশক্তি কাজ করেন কিনা জানি না, আমি খুবই দুঃখের সঙ্গে বলছি, এরকম একজন সিনিয়র সিটিজেন নিয়ে তাকে এই পদে রাখার দরকারটা কি? আর সে তো কোনো ডিএস করছে, ডিএস কিভাবে এটা ওভারলুক না, কিন্তু উনি তো বলছেন যে ভুলবশত প্রজ্ঞাপন কি করে জারি হয় ওনার নির্দেশ ছাড়া? সেই প্রজ্ঞাপন উনি দেখে দেবেন না? উনি কেন আছেন তাহলে? ওনার সচিব কি করেছেন? সব মিলিয়ে এই যে একটা অব্যবস্থাপনা দেবার আগে শুধু উনি কেন, ওনার অধীনস্থ এই যে সমন্বয়হীনতা, এই যে নানান রকমের কারসাজি। আলী ইমাম মজুমদার যার বয়ান একটু আগে করলাম, তিনি, তার নাম জড়িয়ে পড়েছে ওই 59 জন ডিসি নিয়োগে। এই 59 জন ডিসির মধ্যে পরে আসলো যে 56 জন আগের আওয়ামী লীগ সরকারের যে ফিট লিস্ট ছিল তার মধ্যে নাম ছিল। আওয়ামী লীগ ফ্যাসিবাদ তারা ডিসি নিয়োগের সময় যাকে পছন্দের ব্যক্তি মনে করেছে তার 56 জনকে আলী ইমাম মজুমদারের পছন্দের তালিকায় চলে আসে এবং ডিসি নিয়োগ হয়ে যায়। হওয়ার পরে ইন্টারেস্টিং দেখেন, বঞ্চিত কিছু অফিসার, উপসচিব, তারা এটার প্রতিবাদ করলেন। প্রতিবাদ করার পরে তার মধ্যে 8 জনকে ডিসি পদ থেকে প্রত্যাহারও করা হলো। এই প্রত্যাহার প্রমাণ করে যে যারা এই যে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন সেই প্রতিবাদ ন্যায্য ছিল, সত্য ছিল, কার্যকর ছিল। কিন্তু পরে কি ঘটলো? সেই যারা প্রতিবাদ করেছেন তাদেরকে সচিবালয়ে হট্টগোল করার অভিযোগ এনে 17 জন উপসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। তারা একদিকে বঞ্চিত, তারা একদিকে প্রতিবাদ করলো, সেই প্রতিবাদ ন্যায্য ছিল সেটা সরকারি সিদ্ধান্তেই প্রমাণিত হলো, আবার তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিচ্ছেন, প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছেন। এই যে নানান রকমের যে হযবরল অবস্থা করছে, আর প্রতি কথায় কথায় বলেন ছাত্ররাই করেছে, ছাত্ররাই নিয়োগ দিয়েছে, ছাত্ররাই সব করেছে। এই সরকারের জন্য ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে এবং সরকার গঠিত হয়েছে, এটা সত্য, এটা তো প্রত্যেকে আমরা স্বীকার করি। কিন্তু জীবন দিয়েছে শুধু ছাত্ররা? বিএনপির 400-র উপরে 422 জনের তালিকা বিএনপি স্বীকার করেছে যে বিএনপি নেতাকর্মী জীবন দিয়েছে। জামায়াতের 84 জন সমকালে আসছিল, আমার ধারণা 100-র উপরে নেতাকর্মী জীবন দিয়েছে। গণ অধিকারের তারা বলছে তাদের 8 জন জীবন দিয়েছে। এরকম বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী জীবন দিয়েছে। 16 বছর ধরে গুম খুনের শিকার হয়ে নির্বাচনকে প্রতিহত করতে গিয়ে, গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে এই দলগুলো ত্যাগ স্বীকার করেছে, তার ভিত্তি রচনা করেছে এই আন্দোলনের জন্য। সুতরাং সবাই মিলে করেছে। সেখানে একটা পক্ষকে হাইলাইট করতে গিয়ে অন্যদের সঙ্গে দূরত্ব তৈরি করা হচ্ছে। সেই কাজটা না করলে ভালো। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের আইকন, সারা পৃথিবীতে মডেল। তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, ক্ষমতা বলবো না, এই সরকারের দায়িত্বের কেন্দ্রবিন্দুতে থাকায় আমরা আশ্বস্ত হয়েছি। না হলে এই দেশে ইতিমধ্যে হয়তো পাল্টা কোনো রকম কিছু দেখতে পারতাম। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, ইউরোপ, আমেরিকা, বিশ্বের বিভিন্ন দেশ সহ জাতিসংঘ ওনার বিরুদ্ধে অবস্থান নিলে কোনো গ্রুপ তাদের সাপোর্ট করবে না, সে কারণে অন্য কেউ হয়তো আর মাথা কামানোর সুযোগই পাচ্ছে না। এই জন্য আমরা কৃতজ্ঞ, আমরা আশাবাদী। উনি বলছেন, আজকেও দেখলাম বলছেন যে তরুণদের এগিয়ে নিতে হবে, তরুণদের দিয়ে কাজ হয়, বুড়ারা তো এতদিন অনেক ভুল করেছে। কিন্তু তিনি নিজে ঠিক আছে, তার পজিশনটা আমরা মানছি ওই কারণে যে সারা পৃথিবীর সহযোগিতা এই মুহূর্তে এই ভঙ্গুর বাংলাদেশের জন্য দরকার। কিন্তু তাদের উপদেষ্টা পরিষদ অন্যান্য দেখেন সেইখানে তরুণদের জায়গা কতটুকু হয়েছে। তিনি বেছে বেছে তো আলী ইমাম মজুমদার, ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো এরকম ডেট এক্সপায়ার যারা হয়ে গেছেন, অলরেডি রিটায়ারমেন্টে চলে গেছেন, চিন্তা শক্তিতে এইরকম প্রমাণ দিচ্ছেন যে তাদের কার্যকারিতা খুব বেশি নেই, তাদেরকে উপদেষ্টা বানিয়ে বসিয়ে রেখেছেন। ফলে তরুণ না, শুধু কার্যকর চিন্তা শক্তি আছে, আধুনিক গণতান্ত্রিক মানসিকতা আছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, ফ্যাসিবাদের দ্বারা কোনো রকম সুবিধাভোগী অন্যায়, এইরকম মানুষদের বেছে নিতে হবে। বিভিন্ন জায়গায় পদায়নেও সেরকম সমস্যা হচ্ছে, পুলিশ প্রশাসন সেই একইভাবে চলছে। কিভাবে আমি খুব আক্ষেপ করে বলি, আমাকে গ্রেফতার করার সময় পুলিশের এসসি রুহানি
যে ছাত্রলীগের সেক্রেটারি গোলাম রাব্বানীর আপন ছোট ভাই, তার বিরুদ্ধে বিএনপি অফিসে নানান রকমের দুর্ব্যবহার, মেসাকার এবং বিএনপি অফিসকে নানান রকমের কারসাজি করে বিতর্কিত করবার এবং মামলা দেওয়ার জন্য জড়িত ছিলেন, বিভিন্ন রকমের অপকর্মে জড়িত ছিলেন বলে দেশি এবং ইন্টারন্যাশনাল মিডিয়া আসছে। সেই রুহানি 5টি মামলা, হত্যা মামলা সহ মামলা আছে, সেই রুহানির গ্রেফতার দেখিনি, তাকে ট্রান্সফার করে রাখা হয়। কিভাবে রাখা হয়? এইরকম পুলিশ অফিসাররা কি করে বেঁচে যায়? সংস্কার প্রক্রিয়া শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে সরকার, এবং বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, অর্থাৎ সংস্কার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকবে। এটি কি দীর্ঘ সময়ের কোনো না, এইটা পান কি নাই? সরকারের আরো দু একজন উপদেষ্টাও বলেছেন, এবং ভয়েস অফ আমেরিকার সঙ্গে একটি সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টাও বলেছেন যে সেনা প্রধান যে 18 মাসের সময়ের কথা উল্লেখ করেছিলেন, বলছে এটা ওনার মতামত, এটা তো সরকার উপদেষ্টা পরিষদ বেরা সিদ্ধান্ত নেয়নি, আলোচনা করেনি। তো তাদের কথা ওরকম হলেও আসলে মানুষ বিবেচনা করবে। একদিকে হচ্ছে যে এই যে বিভিন্ন গ্রুপ যে সরকারকে অস্থির করবার জন্য উঠে পড়ে লেগেছে, সরকারের নিজেদের মধ্যে সমন্বয়হীনতা যেভাবে বাড়ছে, সরকারের মধ্যে উপদেষ্টাদের দু একজনের নাম বললাম, আরও এরকম আছে যেই ক্যাটাগরির উপদেষ্টা বা যে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছেন, সব মিলিয়ে তারা যদি ফেল করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে, তাহলে হয়তো 18 মাসও যেতে পারবে না। আর যদি তারা গোছালোভাবে আগায়, সংস্কারগুলি যদি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, তারা যাদের সমর্থনে সরকার গঠন করতে পেরেছে সেই ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলি যদি গ্রহণ করে, তাহলে সেখানে সময় একটু কম বেশিটা খুব বড় সমস্যা হবে না। কিন্তু তারা যদি গ্রহণযোগ্য হয়ে উঠতে না পারে, তাহলে 18 মাস হবে না 8 মাস হবে, সেটা এখনও আমরা জানি না, নাকি আরও একটু বেশিও তারা পাবে। সবই ডিপেন্ড করবে তাদের আচরণ, তাদের দক্ষতা এবং কাজের ধরনের উপরে। একটা 6টা কমিশন গঠন হলো, কমিশন গঠনের কয়েকদিনের মধ্যেই একজন প্রধানকে চেঞ্জ করতে হলো। কেন? আগে আলাপ আলোচনা করে তার মতামত নিয়ে তাকে প্রধান করা হয়েছে না, এত তাড়াতাড়ি চেঞ্জ করতে হলো কেন? এটা একটা দোদুল্যমানতা। 20 দিন 25 দিন 22 দিন চলে যাওয়ার পরেও, 20 দিন চলে যাওয়ার পরেও দেখা যায় সেই কমিশনের সদস্য মানে নির্ধারণ করে একটা, সেটা যে প্রজ্ঞাপন জারি করা বা তাদের কাজের পরিবেশ তৈরি করা, সেটি করা গেল না। এটি কি কথা? তারা তো প্রত্যেকে যাদের কমিশনের প্রধান করা হয়েছে, যার যার সেক্টরে আগে থেকেই কাজ করেন, এ নিয়ে তাদের হোমওয়ার্ক আছে, থিঙ্কিং আছে, কাজ আছে। সুতরাং তাদেরকে দায়িত্ব দিলে বিভিন্ন রাজনৈতিক, এই যে পাঠ্যসূচি পরিমার্জনের কমিটি নিয়ে 2টা রাজনৈতিক দল যে প্রকাশ্যে যেরকম অবস্থান নিল যে ইসলাম বিদ্বেষী 2জন আছে, যদি আগে মতামত নিয়ে এরকম করা হতো তাহলে এই প্রশ্নটা উঠতো না, এরকম কমিটি ভেঙে দিতে হতো না। সুতরাং আপনি যে 6টা কমিশনের সদস্য নেবেন, সেটাও তো আলোচনার ব্যাপার থাকতে পারে, গোপনে হোক, তবু একটা মতামত নেওয়া বা আগে থেকেই প্রস্তুতি নেওয়া, যাতে দেওয়ার পরে কোনো অংশ, কোনো গ্রুপ, কোনো রাজনৈতিক দল বা ছাত্ররা খেপে না যায়, সমালোচনা না করে। ফলে যেহেতু ফ্যাসিবাদ বিরোধী যে ব্যাপক জনগোষ্ঠী, তাদের প্রত্যেকের সমর্থনের সরকার এটা, ফলে প্রত্যেকের একটু মনোভাবের কথা ভাবতে হবে। সেইখানে যদি তারা মনে করে যে সবার মনোভাব সংস্কারের পক্ষে আছে এবং তারা ভালো কাজ করছে, তাহলে কতদিন থাকবে সেটা মানুষ তাদের রাখলে, রাজনৈতিক দলগুলো তাদের রাখলে অসুবিধা নেই। কিন্তু যদি তারা না পারেন, সরকারের যে গতিধারা, তাতে কি মনে হয়? আমি আসলে এই সরকারের প্রতি খুব বেশি আশাবাদী ছিলাম, এখনো থাকতে চাই, কিন্তু তাদের যে কার্যকারণ, তাদের যে গতি প্রকৃতি, তাদের যে ধরন ধারণ দেখছি, একটু কেমন যেন হোঁচট খাচ্ছি এখনই। মাত্র কতদিন হয়েছে, মানে 2 মাসও পূর্ণ হয় নাই। তো এইরকম হলে তো মুশকিল। আমরা তো তাদের যেই কার্যকারিতা এবং যেই রকম গণতন্ত্রের পক্ষে, দেশের পক্ষে যে গতি নিয়ে কাজ করার যে বিষয়টা দেখছিলাম, অনেক উপদেষ্টার কাজ বা প্রধান উপদেষ্টার কাজ, কথা সব নিয়ে কিন্তু দেশের মানুষ সন্তুষ্ট, কিন্তু ওভারঅল সরকারের যে কাজ এবং ফ্যাসিবাদ আওয়ামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া আবার যেভাবে শুরু হয়ে যাচ্ছে বলে অনেকে মনে করছে, তাতে কিছুটা হতাশা ইতিমধ্যেই মানুষের মধ্যে আসতে শুরু করেছে। সরকারের এই দক্ষতা
এবং তাদের গণতন্ত্রের দিকে কতটা কার্যকর ভূমিকা রাখে, সংস্কারের দিকে কতটা গুরুত্বপূর্ণ অবস্থান নেয়, যেটা সত্যিকার অর্থে মানুষের চাওয়া, এবং বিভিন্ন রাজনৈতিক দল সহ ছাত্র জনতা সহ স্টেক হোল্ডারদের সমন্বয় করারও একটা বিষয় আছে, সবার মতামত এবং সবার সমর্থন ধরে রাখার প্রশ্ন জড়িত আছে। সেইখানে ইতিমধ্যেই তারা কিছু কিছু জায়গায় সমালোচনার মুখে পড়ছে, যেটা অনাকাঙ্ক্ষিত। আমি কিন্তু সমালোচনা এই অনুষ্ঠানও অনেক করেছি, কিন্তু আমার আকাঙ্ক্ষা কিন্তু তারা ভালো করুক সেটা। আমি এখনও চাই তারা আরও ভালো করুক, না হলে তারা খারাপ করলে, তারা ফেল করলে, এই যে ছাত্র জনতা রাজনৈতিক নেতাকর্মীর যে রক্তদান, এই যে এত এত মানুষ চোখ হারিয়েছে, এই যে পঙ্গু হয়েছে, এই যে এত মানুষের এত বছরের বঞ্চনার পরে যে নতুন নিঃশ্বাস ফেলার জায়গা পেয়েছে, এই প্রত্যেকের আকাঙ্ক্ষা হোঁচট খাবে তারা ফেল করলে। সুতরাং তাদের ফেল মানে গণতন্ত্রের পক্ষের ব্যাপক জনগোষ্ঠীর দেশবাসীর ফেল।